ভারতবর্ষের ভূমিকম্প ঘটাতে পারে কি এনডিএ সরকার? 2029-এ ভারতের রাজনীতিতে কি আসছে? সবচেয়ে বড় রাজনৈতিক ভূমিকম্প। আবারও কি ক্ষমতার মুকুট থাকবে বিজেপির মাথায়, নাকি বিরোধীদের নতুন সমীকরণ বদলে দেবে গোটা দেশের রাজনৈতিক মানচিত্র? কোন রাজ্য হবে গেম চেঞ্জার? আসুন জেনে নেওয়া যাক। 2029-এর নির্বাচন নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা। বিজেপি কি ফের একাই ক্ষমতায় ফিরছে, নাকি বিরোধীদের জোট তৈরি করবে নতুন ইতিহাস? কোন কোন রাজ্যের ফল নির্ধারণ করবে দিল্লির ভবিষ্যৎ? পুরো বিশ্লেষণ এখনই দেখে নিন। 20 জুলাই থেকে 13ই আগস্টের মধ্যে ভারতবর্ষের ইতিহাসে এক নতুন সমীকরণ তৈরি হতে চলেছে। হ্যাঁ, নূতন বিল আসছে। ভয়ঙ্কর বিল বললে ভুল হবে না বন্ধুরা। বিশেষ বিশেষ মাধ্যম থেকে জানতে পারছি বা জানা গেছে, এটা হচ্ছে ডিলিমিটেশন বিল। এই বিলের গুরুত্ব কি জানেন তো বন্ধুরা? এই বিলের গুরুত্ব অতি ভয়ঙ্কর হতে পারে আবাল বৃদ্ধ বনিতার কাছে। কারণ এই বিল এমন একটা বিল, আমাদের ভারতবর্ষে আমরা জানি লোকসভায় 543টা সিট আছে আমাদের। এর মধ্যে যে সংখ্যাগরিষ্ঠতা পায় সেই মসনদে, দিল্লির মসনদে বসতে পারে। তো এই ডিলিমিটেশন বিল এনডিএ আনতে চাচ্ছে। এনডিএদের সুবিধা আছে, বিভিন্ন মাধ্যম থেকে এটা জানতে পারছি। তারা এটা বলতে চাচ্ছে এবং বিরোধীরাও মুখে বলছে। বাস্তব ঘটনা এটাই যে 543টা সিটের মধ্যে যে জিতছে সে বসছে। কিন্তু আপনি জানেন কি 543টা থেকে 850টা করতে চাচ্ছে বিজেপি সরকার, এনডিএ সরকার। কেন, কি কারণ? এটা নিশ্চয়ই কোনো একটা রহস্য থাকে। কোনো রহস্য ছাড়া, কোনো সুযোগ ছাড়া, কোনো ভালো সুবিধা না থাকলে কোনো রাজনৈতিক দল এগোবে না, এটা মনে রাখবেন। তো নিশ্চয়ই বিজেপিদের সুবিধা আছে। এখন বিষয়বস্তু হচ্ছে যে সমস্ত রাজ্যগুলিতে বিজেপি এগিয়ে রয়েছে, বিশেষ করে আমি একটু বিশেষভাবে বলি, ভারতে মোট রাজ্য 28টা আর কেন্দ্রশাসিত অঞ্চল 8টি। তাহলে 28 আর 8 36টি মোট কেন্দ্রশাসিত এবং রাজ্য মিলে। বিজেপি এককভাবে মুখ্যমন্ত্রী শাসন করতে 16টি রাজ্যে, একটা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে। আর এনডিএ জোট মিলে 22টা রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শাসন করছে। এবার বলছি বিরোধীদের বিষয়টা। বিরোধীরা 14টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শাসন করছে। এই আজকেরকার বিষয়। এবার আলোচনা করছি কেন ভয়ঙ্কর হতে যাচ্ছে এই ডিলিমিটেশন বিল, কেন এত ভয়ঙ্কর হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, বিজেপি এই যে বিজেপি যে রাজ্যগুলোতে শাসন করছে সেখানকার মানে এগুলো কেন্দ্র, মানে রাজ্য বা রাজ্যগুলোকে বাড়াচ্ছে, ডবল করছে। যেখানে দুটো, ধরুন 5টা আছে, 5টা রাজ্য আছে বা 5টা জায়গায় তারা শাসন করছে, 5টা থেকে তারা তৈরি করছে 8টা, হ্যাঁ, কিংবা 10টা কিংবা 20টা। হ্যাঁ, ধরুন আপনার বিহারে আছে, বিহারে শাসন করছে, বিহারের যে কটা আছে সেইটাকে, বিহারটাকে চেঞ্জ করে 2টো কি 3টে বানাতে যাচ্ছে, 2টো কিংবা 3টে। এইরকমভাবে যে 16টা রাজ্যে আছে বিজেপি, 14টা দল, 16টা দল, এবং অ্যাকচুয়ালি 16টা রাজ্যে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সেখানে শাসন করছে। এই 16টা রাজ্যে যদি ভেঙে, যদি ভাগ করে, যদি আরও করানো যায়, মানে রাজ্য এবং কেন্দ্রের যে আসন সংখ্যা বাড়ানো যায়, তাহলে তো ফায়দা উঠে যাবে, তাই না? এই অঙ্ক সবার মধ্যে ঘোরাফেরা করছে, বিশেষ করে এনডিএদের মধ্যে। এনডিএ তো 22টা রাজ্যের মধ্যে শাসন করছে তারা। তো এনডিএ যদি এই 22টার মধ্যে, আর কংগ্রেস কিংবা বিরোধী দল মিলে 14টা করছে, রাইট? তাহলে 28-22টাকে ভেঙে, মানে অ্যাকচুয়ালি এরা যেখানে শাসন করছে, বিজেপিরা যেখানে শাসন করছে বা এনডিএরা যেখানে শাসন করছে, সেইটাকে ভেঙে 850
আসন করতে চাচ্ছে বিজেপি সরকার। এতে উপকার হবে বিজেপির বিরোধী দলদের মতামত। হ্যাঁ বন্ধুরা, ভারতের স্বাধীনতা সংগ্রামে আমরা ইংরেজদের বিরুদ্ধে লড়েছি, কিন্তু সেই লড়াইয়ের চেয়ে আরও নাকি ভয়ঙ্কর হতে পারে, তীব্র হতে পারে এই 543টার পরিবর্তে যখন 850টা আসন হবে। কারণ ওই সমস্ত আসনে জিতে আছে বিজেপি এবং এনডিএ, সেখানে একতরফাভাবে জিতে যাবে, যার ফলে এর ফল খুবই ভয়ঙ্কর হতে পারে। কোনো দিন এনডিএকে আর হারানো সম্ভব হবে না, এটা তারা অনুমান করতে পারছে, তাই এই পথ অবলম্বন করছে। এই বর্ষাকালের অধিবেশনে এই বিলটা চালু হওয়ার বিরাট সম্ভাবনা। তাই নিয়ে রাজনীতিবিদরা নানান রকমভাবে আলোচনা করছে এবং তাই নিয়ে চলছে বিশাল একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং যে কোনো প্রকারে ছলে বলে কলে কৌশলে বিজেপি চাচ্ছে এই বিল পাশ করাতে, এই বর্ষাকালে বিলে অন্তর্ভুক্ত করাতে, কারণ তাদের হাতে অনেক সুযোগ সুবিধা আছে। আরও বিস্তারিত বলছি, আরও শোনেন। হ্যাঁ বন্ধুরা, এবার বলছি, এর ফলে সংবিধানের আইন পরিবর্তন করে তারা তাদের মতো করে তুলবে। সংবিধানের যে আইনগুলো তাদের বিরোধী মতো লাগছে, তাদের সুবিধা করার জন্য সেই আইনগুলো তারা প্রণয়ন করবে নতুনভাবে এবং তার বাস্তব রূপ দিতে চাচ্ছে, যার ফলে অদূর ভবিষ্যৎ ভয়ঙ্কর হতে পারে, ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর হতে পারে। আপনার স্বাধীনতা থাকবে না, আপনি যে স্বাধীন নাগরিক, সেই স্বাধীন নাগরিকের অধিকার কেড়ে নেবে। এখানে ইংরেজরা যখন শাসন করতো যেরকমভাবে ছিল তার চেয়েও নাকি ভয়ঙ্কর হতে পারে, এমনই আলোচনা চলছে চতুর্দিকে, এমনই মন্তব্য করছে সবাই একে অপরে। তো বন্ধুরা, কত ভয়ঙ্কর হতে পারে বুঝতে পারছেন? নিরপেক্ষতা সেটা থাকবে না, ভয়ঙ্কর অবস্থা ধারণ করতে পারে। এবং আরও একটা বিল আনতে চাচ্ছে, যে বিলটা কি হচ্ছে, অ্যারেস্ট কোনো নেতা, বিশেষ করে বিধায়ক কিংবা কেন্দ্রের কোনো মন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী যদি 1 মাস অ্যারেস্ট হয়ে জেলে থাকে, তাহলে তার মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হবে, তার সমস্ত অধিকার কেড়ে নেওয়া হবে, সে আর তার পার্টিকে নিয়ে আর চলাফেরা করতে পারবে না বা এতে অন্তর্ভুক্ত করতে পারবে না, তাকে পার্টির বাইরে দিতে হবে, বিতাড়িত করতে হবে। এই আইন আনতে চাচ্ছে। তো যেহেতু বিরোধীরা বলছে যে যেহেতু আপনার এনডিএর হাতে ক্ষমতা আছে, এরা আইন প্রণয়ন করে এইগুলো করাবে, ইডি লাগাবে, অন্য অন্য যে কেন্দ্র যাদের করছে, রপ্ত করছে যাদেরকে, সেই সব শাসকদের পাঠাবে, সেই সব বাহিনীদের পাঠিয়ে তাদেরকে মোটামুটি অ্যারেস্ট করিয়ে যে কোনো ছলে বলে কলে কৌশলে 1টা মাস অতিবাহিত করতে পারলে তাদের খেল খতম। তো এইভাবে দেশটাকে পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে সম্ভবত, এবং এর বিরোধিতা সবাই করছে একে অপরের। এবং আরও একটা ভয়ঙ্কর বিল পাশ হতে যাচ্ছে, যেটা নাকি 2/3 সাংসদ সংখ্যা এনডিএর পক্ষে থাকলে কেল্লাফতে পুঁজিপতিরা, শিল্পপতিরা, কর্পোরেট সংস্থা দেশ শেষ করে দেবে। বিশেষ করে পুঁজিপতিরা শিল্পপতিদের সহযোগিতা করবে, তারা ইচ্ছা মতো জিনিসপত্রের দাম তাদের নিয়ন্ত্রণ করে সেইভাবে চালিয়ে দেবে। এর ফলে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, অসহায় মধ্যবিত্ত মানুষরা তাদের জীবনটাকে শেষ করে ফেলবে। রাহাজানি, ব্যভিচার, রাহাজানি দেশে ছড়িয়ে পড়বে, অন্ধকার জগতে প্রবেশ করবে দেশ। বিশেষ করে কর্পোরেট সংস্থাগুলো দেশটাকে একেবারে শেষ করে দেবে। ওদের ইচ্ছা মতো জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করবে, ওরাই জিনিসপত্রকে করবে, প্রভাবিত করবে, কোনটা বাড়াতে হবে কোনটা কমাতে হবে, তাদের সুবিধা। বিশেষ করে
শিল্প এখানে থাকবে, শিল্পের জন্য কি কি লাগবে তারা নির্দিষ্ট করে দেবে, কোনটার কত দাম হবে, কোনটার কত মূল্য হবে, সেইভাবে আপনাকে চলতে হবে। এক ভয়ঙ্কর রূপ ধারণ করবে, আপনার স্বাধীনতা হরণ করে ফেলবে, আপনার স্বাধীনতা থাকবে না, আপনার বাকশক্তি হারিয়ে ফেলবে। শিল্পপতিরা সমস্ত রাজ্যটাকে, সমস্ত দেশটাকে গ্রাস করে নেবে, তাদের কথায় উঠবে বসবে সমস্ত রাজ্যের লোক, দেশের লোক। হ্যাঁ, এক অনাকাশ ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে। তাই এমনই মন্তব্য করছে বিরোধী শিবিরগুলো, এবং কতটা সত্য আপনারাও বুঝতে পারছেন। এই আইনটা এখন বলছে যে না, আইনটা এমন হবে না, আপনার সরকারি আইন, সরকার ন্যায্যভাবে বিচার করবে, কিন্তু না, তখন কি হবে? মোটেও হবে না। এখন দেখতে পাচ্ছেন তো জিনিসপত্রের মূল্যদ্রব্য কেমন বাড়ছে দিন দিন। মূল্যদ্রব্য তো বেড়েই চলছে। আপনার সংঘাত তখনই থেমে যায় যখন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের মধ্যে থাকে। একটা খেটে খাওয়া মানুষের বাড়িতে যখন প্রত্যেক জিনিস আনতে পারছে না, নুন আনছে, লঙ্কা আনছে না, পেঁয়াজ আনছে, রসুন আনছে না, তবু চলছে। কিন্তু যখন তরকারিতে যে কয়েকটা জিনিস দেওয়া হয় তার মধ্যে নুন যখন আনতে পারছে না, লবণ, তখন কি হতে পারে? ঠিক এমনই অবস্থা হতে পারে। হ্যাঁ, একেবারে অরাজকতা নেমে যেতে পারে, সে ভয়ঙ্কর রূপ নিতে পারে। তাই বন্ধুরা, 2029 সালে এই স্বাধীনতা যখন খেয়ে ফেলছে বিরোধী শিবিরের মতে, স্বাধীনতা থাকবে না, মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না, তাদের আর সেই চলাফেরার ক্ষমতাও থাকবে না, হ্যাঁ, তাদের কোনো মুখের বাকশক্তি হারিয়ে ফেলবে, তখন কি অবস্থা হবে? এদেরকে আটকাতে হলে একমাত্র বিরোধীরাই করতে পারে। সেই বিরোধীদের যারা আছে, কংগ্রেসের বিশেষ করে রাহুল গান্ধী যে পথ প্রদর্শন করছে, তার কথায় এগুলো পরিষ্কার সুস্পষ্ট যে আগামী প্রজন্ম যদি এইটাকে অ্যাকসেপ্ট করে, এই বিলটাকে, এই বিলগুলোর এনডিএর যে বিলগুলো আসছে, এই বিলগুলোকে যদি অ্যাকসেপ্ট করে, তাহলে আর অন্ধকার ছেয়ে যাবে এই ভারতবর্ষে। এর থেকে মুখ থুবড়ে পড়বে আপনার অর্থনৈতিক দিক দিয়ে বলুন, সাংস্কৃতিক দিক দিয়ে বলুন, আর আপনার শাসনভারের দিক দিয়ে বলুন, সব দিকটাই ভেঙে পড়বে। তাই তারা চাচ্ছে এই ভয়ঙ্কর দিন থেকে মুক্তি পেতে। হ্যাঁ, বেশি সময় নেই, আর মাত্র কয়েকদিন। এই তো জুলাই চলছে, এবার আগস্টের 14-15 তারিখের দিকে এই অধিবেশন শুরু হবে, বর্ষার অধিবেশন। এই অধিবেশনেই আপনার ফল প্রকাশ পাবে, আমরা কোন দিকে এগোচ্ছি, সামনের দিকে এগোচ্ছি না পিছনের দিকে এগোচ্ছি, আমরা আমাদেরকে সর্বনাশ করছি না উপকার করছি, তার উত্তর মাত্র কয়েকদিন। আপনি আপনারকে ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন, আপনার দেশকেও ভালোবাসেন, আপনার মোটিভেশন তেমনই হোক যেটা দেশের পক্ষে হিতকর হবে, ভালো হবে, সেই দিকে এগুন। অযথা ভাবনা চিন্তা না করে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেওয়াটাই হলো উত্তম কাজ। তাই বন্ধুরা, আমি এটাই বলতে চাই, আগামী দিন অন্ধকার থাকবে না আলো নিয়ে আসবে, সেই দিকে আমাদের কর্ণপাত এবং অগ্রসর হতে হবে। বিশেষ করে এই যে সমস্ত ডিলিমিটেশনটা সম্পূর্ণভাবে একদম শেষ করে দিতে পারে, এবং যে বিলগুলো বলছি সেই বিলগুলো খুবই ভয়ঙ্কর হতে পারে। এবং এক দেশ এক ভোট এটা নিয়েও আলোচনা চলছে। এক ভোট, ওই ভোটে সব কাজ কমপ্লিট করবে বলে একটা আলোচনা চলছে। বিশেষ করে বিরোধী পার্টিরা এটাই বলছে যে একবারই ভোট দেবে, ভোট দেওয়ার ফলে ওইটাই হবে লোকসভার ভোট, ওইটাই হবে পঞ্চায়েতের ভোট, ওইটাই হবে রাজ্যসভার ভোট, 3টে ভোট একই। শাসক দল বলছে এই 3টে ভোট যদি একসাথে হয় তাহলে কয়েক লক্ষ লক্ষ কোটি টাকা বেঁচে যাবে ভারত থেকে, ভারতের অর্থনৈতিক আরও ভালো হবে, সুদৃঢ় হবে এটা করলে। কিন্তু বিরোধীরা মানছে না, কারণ ওই দিনে
ওরা কেন্দ্রের সমস্ত সুযোগ সুবিধা, বিশেষ করে সেনাবাহিনী ক্ষমতা প্রণয়ন করে ওই দিনটাই এনডিএ ভয়ঙ্কর রূপ নিতে পারে, যেভাবে ছলে বলে কলে কৌশলে ভোটটা নিজেদের পক্ষে নিতে পারে, এই ভয় করছে সবাই বিরোধী দলেরা। এটা তাদের মতামত। তো বন্ধুরা, আজ এই লং ভিডিও একটা দিলাম, আপনাদের কেমন লাগছে? আমাদের ভারতবর্ষ কি হবে আগামী দিনে? আপনাদের হাতে। ভোট কাকে দিচ্ছেন দেখে শুনে দিন। আপনার ভোট আপনারই দেশকে বাঁচাবে না হটাবে, একটু দেখবেন। সেই হিসাবে নিজের প্রতি বিশ্বাস রেখে সামনে চলুন এবং সঠিক সিদ্ধান্ত নিন। তো বন্ধুরা, আমার এই যে লং ভিডিওটা আসলাম, এতে কেমন লাগলো আপনাদের? লং ভিডিওটা কি ভালো লেগেছে? যদি ভালো লাগে আমার ইউটিউব সাবস্ক্রাইবটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, ইউটিউব ফ্রেন্ডটা আর ফেসবুক বন্ধুরা একটু পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি ভাবনা চিন্তা করুন, ব্যাস।